নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জনাব জয় মামুন এবং আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক জনাব মাহবুব কামাল। দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথম যে খবরটি আজকে প্রচার করলাম সেটির শিরোনাম ছিল অনেকটা এরকম যে বিনিয়োগ, জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে কাতারের সাথে আজকে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে। কাতারের আমির সফরে এসেছিলেন শেখ তামিম এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের উপস্থিতিতে এই চুক্তিগুলো স্বাক্ষর হয়। জনাব মাহবুব কামাল, শুরুতে যদি আপনার কাছে আসি, মধ্যপ্রাচ্যে একটি উত্তেজনা বিরাজ করছে, জ্বালানির সংকট রয়েছে, এরকম নানা প্রেক্ষাপটে কাতারের আমিরের এই সফর কতখানি তাৎপর্যপূর্ণ আপনি মনে করেন, কিংবা যে চুক্তিগুলো স্বাক্ষরিত হলো সেগুলোর গুরুত্বই বা কতখানি দেখেন? না, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে দুইটা ইস্যু এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কাতার হচ্ছে আমাদের একটা শ্রম বাজার, আর একটা হচ্ছে জ্বালানি। বাকিগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রথম কথা হচ্ছে, দেখেন, আমাদের দেশটা কিন্তু দাঁড়িয়ে আছে তিনটা ভিত্তির উপর। একটা হচ্ছে রেমিটেন্স, দ্বিতীয় হচ্ছে গার্মেন্টস, তৃতীয় হচ্ছে কৃষি। এই তিনটা ভিত্তির উপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তো রেমিটেন্স, যেহেতু জনশক্তির উপরে রেমিটেন্সটা নির্ভর করে, এবং কাতার হচ্ছে আমাদের জনশক্তির একটা বড় বাজার, যেহেতু এই ডলার সংকট বলেন, অর্থনৈতিক সংকট বলেন, ইত্যাদি সলভ করার জন্য এই শ্রম বাজারটাকে বিস্তৃত করা দরকার। এবং কাতারে যদি আমরা আমাদের শ্রম বাজারকে বিস্তৃত করতে পারি, তাহলে সেটা আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলবে, যেটা বর্তমানের যে অর্থনৈতিক সংকট, বিশেষত ডলার সংকট ইত্যাদি, এটা মোকাবেলায় একটা বড় ধরনের ভূমিকা রাখে। দ্বিতীয় হচ্ছে জ্বালানি। জ্বালানি কিন্তু এখন আমাদের একটা বড় সমস্যা। এই যে, যেমন ধরেন যে কাতারের কাছ থেকে যদি আমরা দীর্ঘ মেয়াদে পেমেন্টের ভিত্তিতে যদি আমরা জ্বালানি নিতে পারি, তাহলে সেটা আমাদের জন্য একটা বড় উপকার হবে। যেমন সৌদি আরবের সঙ্গে আমাদের হয়েছিল। সৌদি আরবের সঙ্গে আমাদের একটা চুক্তি এখনো বোধহয় হয়নি, সেটা হচ্ছে যে পেমেন্টটা 6 মাস অথবা 1 বছর পরে আমরা দিব। সেইটা সৌদি আরব এটা বিবেচনা করছে, অথবা হয়ে গেছে বোধহয়। তো নিয়মটা হচ্ছে যে 120 দিনের মধ্যে পেমেন্ট করতে হয়। কিন্তু আমরা যদি সময় প্রলং করতে পারি, যে হ্যাঁ ঠিক আছে, কাতার আমাদেরকে জ্বালানি করবে, আমরা 6 মাস বা 1 বছর পরে সেই পেমেন্ট করব, তাইলে সেটা আমাদের জন্য একটা বড় সুবিধা হবে। দেখেন, ইসরায়েল এবং ফিলিস্তিনের যে সংকট, এবং ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, এই সংকটে কিন্তু গোটা পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একেবারে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এবং আমরা কিন্তু সরাসরি আমরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছি। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, আমাদের কি বলে যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক, উনি বলেছেন যে নেতানিয়াহু হচ্ছে বর্তমানকালের হিটলার। তো ফলে আমরা কিন্তু একটা পক্ষ নিয়ে গেছি, পক্ষ নিয়ে ফেলছি। এখন পক্ষ নেওয়ার ফলে হয়েছে কি, আমাদের যে পররাষ্ট্র নীতির যে মূল কথা, যে ফ্রেন্ডশিপ টু অল, এনমিটি টু নান, এইটা কিন্তু আমরা এখন আর রক্ষা করতে পারছি না। আপনি খেয়াল করছেন, এইটা কিন্তু যেহেতু এই ফিলিস্তিনি ইস্যুতে এবং ইরান ইসরায়েল ইস্যুতে যে পৃথিবী দুভাগ হয়ে গেল এবং আমরা একটা ভাগে পড়ে গেলাম, তখন কিন্তু আমাদের ওই ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড এনিমি টু নান এটা কিন্তু আর থাকছে না। ফলে আমাদেরকে বন্ধু খুঁজতে হবে, আমাদের যে অর্থনৈতিক সংকট আছে বা আমাদের যে সমৃদ্ধির যে প্রশ্ন আছে, আগামীতে আমাদের যে আরো ডেভেলপ করার কথা আছে, এই জন্য আমাদেরকে বেছে বেছে বন্ধু খুঁজতে হবে। সবাইকে কিন্তু আমরা পাশে পাবো না, কারণ পৃথিবী কিন্তু ডিভাইডেড হয়ে গেছে, একদম স্ট্রেট ওয়ে ডিভাইডেড হয়ে গেছে। আমরা কিন্তু সবাইকে পাশে পাবো। মানে একটি কূটনৈতিক তৎপরতাতেও এটির একটি অন্যরকম তাৎপর্য আপনি দেখছেন? জি, কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে এটা একটা বড় গুরুত্ব বহন করছে কাতারের আমিরের সফরটিকে, একটা বড় গুরুত্ব বহন করছে। ইয়েস। তো ফলে যেহেতু কাতার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেহেতু এইটা আমাদের জন্য একটা সুখবর। এবং আমরা বিশেষত ওই সমস্ত যে ক্রীড়া বলেন, তারপরে অন্যান্য যে সমঝোতা স্মারক হয়েছে, সেগুলি আমি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। এই
শ্রমবাজার এবং জি জ্বালানি, এই দুই ক্ষেত্রে যদি কাতার আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাইলে আমাদের বর্তমান সংকট অনেকটাই উপশম হবে। এবং এই এই প্রশ্নে কাতারের আমিরের যে আগমন, সেটাকে আমি পার্সোনালি এটা স্বাগতম জানাই। এবং জি তার নামে একটা সড়ক হয়েছে, এটা কাতারকে আরো উদ্বুদ্ধ করবে, কাতারের আমিরকে আরো ইন্সপায়ার করবে, এবং কাতার আমাদের আরো ক্লোজার হবে। এই মানে এই আশা আমরা সেই ব্যক্ত বিষয়গুলোকে করতে আপনি অনেক গুরুত্ব দিচ্ছেন। অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। আপনি যদি একটু মাঝামাঝি এসে বসতেন, আপনাকে স্পষ্ট দেখতে পেত দর্শকরা। ধন্যবাদ। তারপরে জয় মামুন, আপনার কাছে আসি। অর্থনৈতিক বিষয়টি নিয়ে তো আলোচনা হলো, যদি এইভাবে দেখি যে এই দফায় এই সরকার ক্ষমতা নেবার পর কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সফর, মানে কাতারের মতো যে সমৃদ্ধ দেশের আমিরের সফরের একটা কূটনৈতিক এবং রাজনৈতিক তাৎপর্যও নিশ্চয়ই রয়েছে, সেই জায়গাটি কতখানি? জি জয় মামুন, আপনাকে। আমি ক্ষীণ হয়ে গিয়েছিল, আমি শুনতে পাইনি কথাটা। মানে কাতারের আমিরের এবারে সফর যদি, মানে আওয়ামী লীগ সরকারের এই দফায় ক্ষমতা নেবার পর প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর, সেইভাবে যদি দেখি, মানে এটির একটি রাজনৈতিক তাৎপর্যও আলাদা করে রয়েছে কিনা, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি? জি মাহবুব ভাই যে কথাটা বলেছেন সেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অর্থনৈতিক এবং যে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের জনশক্তি রপ্তানির বিষয় রয়েছে, এবং এখন বাংলাদেশ নানাভাবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করছে। আপনারা জানেন যে আজকে যেসব সমঝোতা এবং চুক্তি সই হয়েছে সেখানেও এই বিষয়গুলো রয়েছে, এবং বাংলাদেশ চায় যে কাতার বাংলাদেশে বিনিয়োগ করুক। কক্সবাজারের একটি বিশেষায়িত পর্যটন এলাকার কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে অর্থনৈতিক দিক, এবং এটি আমি মনে করি যে একটি ইতিবাচক দিক। কিন্তু তার চেয়ে বড় যে বিষয়, সে আপনি যেটি বলছিলেন যে হ্যাঁ, এই সরকার নির্বাচিত হওয়ার পরে, মানে এই দফায় নির্বাচিত হওয়ার পরে 7 জানুয়ারির পরে এটি একটি বড় বড় একটি সফর, বড় সরকার প্রধানের, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আনন্দের এবং গর্বের। তার চেয়ে বড় কথা হচ্ছে এই সরকারের জন্য, শেখ হাসিনার সরকারের জন্য একটি ইতিবাচক দিক, যে বিশ্বকে তারা দেখাতে পারছে যে দেখো, কেউ কেউ এই নির্বাচন এই করুক নাই করুক, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের এই সরকারকে পৃথিবীর বিভিন্ন দেশ সহযোগিতা করছে, এবং তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী, কিন্তু এই দেশে রাষ্ট্রীয় সফর পর্যন্ত হচ্ছে। সেদিক থেকে এটি আমি মনে করি যে এই সরকারের, শেখ হাসিনা সরকারের একটি সাফল্য, এবং এই নির্বাচন নিয়ে যেসব বিতর্ক এখনো পর্যন্ত রয়েছে সেই বিতর্ক অবসানে বা বিতর্ক কমিয়ে আনার ক্ষেত্রেও এই সফরটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হয়। আর আর যে বিষয়গুলো জনাব মাহবুব কামাল বলছিলেন, যে আমাদের শ্রমবাজার, এরপর গত বছর আমরা এই সময় এলএনজির একটি সংকটে পড়েছিলাম, সেই জায়গাগুলোতে কি কাতার কিংবা অন্যান্য যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে, যদি এখন ইসরায়েল ইস্যুতে একটি দ্বিধা এবং বিভক্তি চলে এসেছে, সেখানে আসলে বাংলাদেশের পরবর্তী কূটনৈতিক তৎপরতা কেমন হওয়া দরকার? এইখানে আমি ব্যক্তিগতভাবে একটু সন্দিহান, কারণ বাংলাদেশ তো আসলে নানাভাবে সবার সঙ্গেই সহযোগিতা করার চেষ্টা করে, এবং সবার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটি যদিও বঙ্গবন্ধু ঘোষিত সবার সঙ্গেই বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতে নয়, কিন্তু বর্তমান পৃথিবীটা আসলে সেরকম না। আপনি সবার সঙ্গে বন্ধুত্ব করে চলতে পারবেন না। প্র্যাকটিক্যালি আমরা কি দেখি, নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে অনেকের সঙ্গে আমরা মুখে বলেছি বন্ধুত্বের কথা, কিন্তু প্র্যাকটিক্যালি তো সেই বন্ধুত্বের জায়গাটা ওরকম ভাবে ছিল না। আমরা বরং অনেক বেশি রাশিয়া, অনেক বেশি চীন, অনেক বেশি অন্য সৌদি আরব নির্ভর হয়ে আমরা কিন্তু চলেছি। তো এখন বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে ভালো সম্পর্ক করতে চায়, বহু আগের থেকেই চায়। একটা সময় পর্যন্ত সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক অতটা ভালো ছিল না, এখন সেই জায়গা থেকে অনেক ভালো হয়েছে। আমাদের শ্রমবাজার সেখানে আরো বেড়েছে। কাতারে যদি আরো বাড়ে, মানে এখন যে পরিমাণ আছে তার চেয়ে আরো বাড়লে সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ভালো হবে। কিন্তু আমার কাছে মনে হয় না যে একজন সরকার প্রধান বা একজন রাষ্ট্রপ্রধানের সফরের মধ্যে দিয়েই এটি পুরোপুরি হয়ে যাবে। কারণটা কি, যে ওখানেও তো আসলে সরকার বা রাষ্ট্রপ্রধান কাজের লোক সবসময় নেন না। ওখানকার বেসরকারি বিনিয়োগ যারা করে, বেসরকারি খাত যারা যারা নির্মাণ কাজ করেন বা অন্যান্য শিল্প উদ্যোক্তা, তাদের কি পরিমাণ জনশক্তি দরকার হবে তার উপরে নির্ভর করে যে তারা কোন দেশ থেকে নেবে। এবং বাংলাদেশ থেকে নেবার ক্ষেত্রে তারা হয়তো নীতিগতভাবে, আইনগতভাবে অনেক সহজীকরণ করতে পারে প্রক্রিয়াটাকে, কিন্তু লোক নেবার দায়িত্বটা পুরোপুরি সরকারের বলে আমার কাছে
মনে হয় না আর কি। ফলে আমি খুব একটা আশাবাদী না যে এই সফরের মধ্য দিয়ে কালকের থেকে বা আগামী সপ্তাহ থেকে আমরা দেখতে পাবো যে কাতারে দলে দলে লোক চলে যাচ্ছে, সেই দুবাইয়ের মতো বা সৌদি আরবের মতো। এটি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, যেহেতু বিদেশ নির্ভর কর্মীদের দ্বারা ওই দেশগুলি পরিচালিত হয় এবং বাংলাদেশে প্রচুর জনশক্তি রয়েছে, সেটি একটি একটি বিষয়। কিন্তু পাশাপাশি একটা জিনিস বলা দরকার, সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশে আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি, আমাদের বন্ধুরা, ভাইয়েরা, আত্মীয় স্বজন, আমাদের তো আত্মীয় স্বজন, এরা এরা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশি শ্রমিকরা বিদেশে খুবই তৃতীয় চতুর্থ শ্রেণীর কাজ করে। আমার কাছে মনে, বা পাশের দেশ ভারতে প্রচুর মানুষ বিদেশে কাজ করে, শ্রীলঙ্কার মানুষ কাজ করে, ইভেন নেপালের মানুষও আমি দেখেছি যে বাংলাদেশের চাইতে উন্নততর কাজ করে। সেই জায়গাটাতে আমাদের বোধহয় আরো একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার। প্রশিক্ষিত জনশক্তি রপ্তানির ক্ষেত্রে 10 জন হ্যাঁ, অদক্ষ জনশক্তি পাঠানোর চাইতে একজন দক্ষ জনশক্তি পাঠালে কিন্তু বেশি রেমিটেন্স আয় করা সম্ভব এবং দেশের জন্য সেটি সম্মানজনক হয়। অনেক ধন্যবাদ জয় মামুন, ধন্যবাদ মাহবুব কামাল। একটা বিরতি নিতে চাই আমরা, বিরতির পরে ফিরে এসে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও কথা বলবো, সাথেই থাকুন। পরে আমরা ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আগেই জানিয়েছে আমাদের সাথে আছেন দুজন সিনিয়র সাংবাদিক, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জনাব জয় মামুন এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক জনাব মাহবুব কামাল। স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের দুজনকে। আমরা কাতারের আমিরের সফর নিয়ে আমরা কথা বলছিলাম প্রথম পর্বে। আরও একটি যে গুরুত্বপূর্ণ খবর আমরা দেখিয়েছি, শিরোনামটি ছিল এরকম যে সাবেক আইজিপি বেনজিরের অবৈধ সম্পদের অভিযোগের অগ্রগতি প্রতিবেদন চায় হাইকোর্ট এবং সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী আইনের তাগিদ জানিয়েছে উচ্চ আদালত। জয় মামুন, আপনার কাছে আসি। মানে উচ্চ আদালতের যে আমরা ডাইরেকশন বা দিক নির্দেশনা দেখলাম, সেখানে আদালত বলছেন যে ভারতের সরকারি চাকরিতে যোগদান এবং অবসরের সময় সম্পদ বিবরণীতে যদি 10% বেশি পার্থক্য হয় তাহলে এই ব্যবস্থা নেয়। এরকম দুর্নীতি ঠেকাতে বাংলাদেশেও এই আইনের দরকার বলে উচ্চ আদালত মনে করেন না। পুরো এই আলোচিত বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই এবং উচ্চ আদালত যে মতামত দিলেন বা ডাইরেকশন দিলেন সেটি নিয়ে আপনি সেটিকে কিভাবে দেখছেন? কাকে বলছেন, আমাকে? আমি একটু আগে জয় মামুনের কাছ থেকে আসতে চাই। মামুন ভাই যদি বলেন। আচ্ছা, আমি যেটি মনে করি যে উচ্চ আদালতের পর্যবেক্ষণ আমি নৈতিকভাবে সর্বান্তকরণে সমর্থন করি এবং এই ধরনের পর্যবেক্ষণ আরো অনেক আগেই হওয়া উচিত ছিল। কিন্তু তারপরেও দেরিতে হলেও যে বেনজির সাহেবের ঘটনাকে কেন্দ্র করে এটি যে এসছে এবং এটি নিয়ে যে নাড়াচাড়া হচ্ছে, তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে দুদক এবং একটা তোলপাড় হচ্ছে, এটি ভালো লক্ষণ বলে আমি মনে করি। কারণ বাংলাদেশে আসলে এরকম ঘটনা কিন্তু প্রচুর আছে এবং অতীতে আমরা এরশাদ সরকারের আমল থেকে শুরু করি যে বহু মানুষ সরকারি চাকরি করে কে কত টাকা বেতন পান আমরা জানি, কারণ সরকারি বেতন স্কেল আমাদের সকলের মুখস্থ। সেখানে তাদের যে জীবনযাপন এবং অবসর পরবর্তী সময় তাদের যে বিলাসিতা, যে সম্পদ, যে অর্থবিত্ত প্রাচুর্য দেশে বিদেশে, এগুলোর এগুলো শুধু একজন বেনজির আহমেদকে সামনে এনে আমি মনে করি যে এই আলোচনাটা শেষ করলে হবে না। এরকম অসংখ্য বেনজির বাংলাদেশে আছে। আমি জানি না বেনজির সাহেব অপরাধী কিনা বা তার কোনো অবৈধ সম্পদ আছে কিনা। যেহেতু তদন্তের একটা নির্দেশনা হয়েছে, নিশ্চয়ই আমরা তদন্তের মাধ্যমে জানতে পারবো। কিন্তু এই তদন্ত আমি বলতে চাচ্ছি শুধুমাত্র একজন বেনজির আহমেদকে নিয়ে না হয়ে এইরকম প্রচুর মানুষ বাংলাদেশে আছেন, অতীতে ছিল, তাদের সকলের ব্যাপারে এরকম তদন্ত হওয়া উচিত এবং এই তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সম্পদ বাজেয়াপ্ত করে বিদেশে থাকলে, বিদেশ থেকে যেমন আমরা বঙ্গবন্ধুর খুনিদের ধরে আনার চেষ্টা করি বা আনতে পেরেছি দুই একজন, এরকম ক্ষেত্রে দুর্নীতিবাজ, রাষ্ট্রের অর্থ লুণ্ঠন, সরকারের কোষাগার লুণ্ঠন, ব্যাংক লুণ্ঠন, এই ধরনের লুণ্ঠনের সঙ্গে যারা জড়িত তাদের সকলের ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করে সেগুলিকে আইনের আওতায় এনে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করা দরকার যাতে ফার্দার অন্য কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়। কিন্তু সমস্যাটা কি, আমরা তো আসলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। মানে আমরা মনে করি যে এই যে একটা হচ্ছে, মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই মনে করছে যে না না কিছুই হবে না, কারণ অতীতে এরকম আরো অনেকের বিরুদ্ধে অনেক রকম বড় বড় অভিযোগ উঠেছে কিন্তু কারোরই কিছু হয়নি, বরং তারা বিশাল বহাল তবিয়তে দিব্যি ঘুরে বেরিয়েছেন, পরবর্তীকালে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, নির্বাচন করেছেন, মানে আপনি বলছেন যে নেতিবাচক দৃষ্টান্তটাই মানুষের কাছে বেশি এসেছে। দুর্নীতির অভিযোগ থাকা সরকারি কর্মকর্তা বাংলাদেশে মন্ত্রী হয়েছেন এরকম ভুরি ভুরি আছেন। আমাদের এখনকার সরকারের, আওয়ামী লীগের সরকারেও আছে, বিএনপি যখন ক্ষমতা ছিল তাদের সরকারেও ছিল। ফলে ওইগুলির থেকে আসলে অন্যরা উদ্বুদ্ধ হয় যে না দুর্নীতি করলে তো কোনো সমস্যা নাই,
কিন্তু সত্যি সত্যি আজকে যে উদ্যোগ আদালত নিয়েছে, দুর্নীতি দমন কমিশন নিয়েছে, সেটি যদি বাস্তবায়িত হয় এবং এরকম দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাহলে আমি মনে করি যে কিছুটা হলেও হয়তো দুর্নীতি কমলেও কমতে পারে। অনেক ধন্যবাদ জনাব জহির মামুন। মাহবুব কামাল, আপনিও তাই মনে করেন কিনা, কিংবা পুরো যে ঘটনাটি ঘটছে সাবেক আইজিপিকে নিয়ে, সেটি আসলে কি বার্তা দিচ্ছে সকলের কাছে? দেখেন, বাংলাদেশে কিছু কিছু সরকারি পদ আছে যেখানে আপনি যদি 1 বছর চাকরি করেন, আপনার পক্ষে 1000 টাকা দুর্নীতি করে উপার্জন করা কোনো ব্যাপার না। যেমন আমি বলি 1000 কোটি টাকা, 1000, আমার মনে হয় আরো বড় অঙ্কের কথাই বলতে চাচ্ছেন। জি, যেমন ধরেন এনবিআর এর চেয়ারম্যান একজন যদি 1 বছর তার ওই পদে থাকতে পারেন, তাইলে উনি 1000 কোটি টাকার বেশি ইনকাম করতে পারেন। তো এখন ধরেন বেনজির আহমেদ দুটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, একটা হচ্ছে পুলিশের আইজি আর একটা হচ্ছে আপনার র্যাবের। ফলে তার পক্ষে 500 কোটি 1000 কোটি টাকা বানানো এটা কোনো ব্যাপার না। প্রশ্ন হচ্ছে যে আসলেই তিনি অবৈধ পথে এই টাকা উপার্জন করেছেন। অনেকে বলছেন যে এটা রংধনু গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের একটা বাই প্রোডাক্ট হচ্ছে এই কালের কণ্ঠের এই নিউজ। তারা অনেকে বলছেন যে যেহেতু বেনজির আহমেদ রংধনুর সাথে আইডেন্টিক্যাল, সেহেতু বসুন্ধরা তাদের মিডিয়া পাওয়ার আছে বড়, তারা বেনজিরের বিরুদ্ধে লেগেছে, এটা বলা হচ্ছে, অনেকে বলতেছে। আমার কথা হচ্ছে যে সত্যি সত্যি বেনজির আহমেদ এত টাকার মালিক কিনা এইটা বের হওয়া উচিত। এই কারণে যে অনেকে বলেন যে বেনজির আহমেদ যেহেতু বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য ভূমিকা পালন করেছিলেন, সেইটাকে ক্যাপিটালাইজ করে উনি টাকা উপার্জন করেছেন এবং সেটা আমরা বিশ্বাস করতে পারি। ফলে আসলে ঘটনাটি কি, এইটা দুদককে বের করতে হবে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে দুদকের এই যে ভূমিকা, এইটা কালের কণ্ঠের রিপোর্টের পরে কেন হলো? এটা আগে কেন হলো? দুদক তো সুমোটো করে এইটা করতে পারত। কারণ আপনি কি দুদকের উপরে ভরসা রাখছেন? বলছি তুমি, দেখেন দুদকের কাজটা কি। জনমনে কিন্তু দুদক সম্পর্কে অনেক বাজে ধারণা আছে। যেমন ধারণাটা এরকম যে দুদকের কাজ হচ্ছে নির্দোষকে টাকার বিনিময়ে হাতে ফেলানো আর দোষীকে টাকার বিনিময়ে তাকে ছাড়পত্র দেওয়া যে তার আসলে কোনো দুর্নীতি নাই। এটা কিন্তু জনগণের মধ্যে একটা পারসেপশন আছে এবং এগুলি আমরা কতগুলি বিষয়ে প্রমাণ পাই। যেমন ধরেন আব্দুল হাই বাচ্চু ব্যাংকিং সেক্টর মনে করেন, ব্যাংকিং সেক্টরে যে এত দুর্নীতি হলো, এই যে মহিউদ্দিন খান আলমগীর আপনার ফার্মার্স ব্যাংকটাকে ফোকলা করে দিল, আব্দুল হাই বাচ্চি বেসিক ব্যাংকটাকে শেষ করে দিল, অথচ মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে কোনো প্রসিডিং হলো না। আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে আমি পার্সোনালি সম্পাদকীয় লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, কিন্তু তাকে সেইভাবে মানে আইনের আওতায় আনা যাচ্ছে না। তাইলে এই যে আমার সহ আলোচক উনি বললেন যে এরকম বহু আছে, শুধুমাত্র বেনজির না, এটা 100% কারেক্ট। আমরা মানে কি বলে যে হিডেন যে সমস্ত করাপ্ট পিপুল আছে সেগুলিকে আমরা দেখতে পাই না আনলেস মিডিয়া সেটাকে ফোকাস করে। আমি মনে করি বর্তমান যুগে মিডিয়া হচ্ছে ইজ এ পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন। মিডিয়া, এই মিডিয়ার কোন সেশন, কোন মানে কি বলে যে কোন ই নাই, মুলতবি হয় না ঘন্টা এইটা পার্লামেন্টের সেশনের মতো 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। এবং মিডিয়া হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় আপনার এই সত্য উদ্ঘাটনকারী সংস্থা। অন্যান্য সংস্থাগুলো তাদের দায়িত্ব পালন করছে না, মানে সেই ওয়াচডগের ভূমিকাটি পালন করে যাচ্ছে। টোটাল হলেই সেটা সত্য এটা আমি বলছি না। অনেক মিডিয়া আছে ইউরো জার্নালিজম করে, করে, সেটা ঠিক আছে, কিন্তু মিডিয়া যে ভূমিকা পালন করছে দুদক সেই ভূমিকা পালন করতে পারছে না। একদম স্পষ্ট। জনাব মাহবুব কামাল, অনেক ধন্যবাদ। আমরা আরেকটি বিরতির পরে ফিরে আসি। আসলে তখন আইন প্রয়োগকারী সংস্থা নড়ে চড়ে বসে, তখন দুদক নড়ে চড়ে বসে। কেন? আমরা কি কিছুই জানি না? আমরা তো সবাই এদেশে বাস করি এবং এটা তো একটা ক্রস সোসাইটি। আমার প্রতিবেশী কি করছে, আমার বন্ধু কি করছে, আমার চাচা কি করছে আমি জানি।
সবাই আমরা জানি। অনেক 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 ধন্যবাদ জনাব মাহবুব কামাল, একদম স্পষ্ট আপনার বক্তব্য। যেহেতু সময়ের সংকট রয়েছে, আমরা একটা বিরতি নিতে চাই। বিরতির পরে ফিরে বাকি যে বিষয় রয়েছে আলোচনা করব। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরবো কিছুক্ষণ পর। এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল আছেন আজকে আমাদের সাথে। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। উপজেলা নির্বাচন সামনে 4 ধাপে। প্রথম ধাপে 7টি উপজেলা চেয়ারম্যান এবং 19 জন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, এটি আমাদের আজকের শিরোনাম ছিল। এবং বান্দরবানে 3টি উপজেলা ভোট স্থগিত রাখা হয়েছে। আমি যদি শুরুতে মাহবুব কামাল আপনার কাছে আসি, এই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের পাশাপাশি আমরা এবার দেখেছি যে মন্ত্রী এমপিদের স্বজনদের যেন এই নির্বাচনে না থাকার নির্দেশ দেওয়া হয়েছিল ক্ষমতাসীন দলের পক্ষ থেকে, এবং অনেক ক্ষেত্রে সেটি পালন হতে দেখা যায়নি। সব মিলিয়ে নির্বাচনটি কেমন হবে এবং বিশেষ করে আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে সেটি কতখানি প্রভাব ফেলবে, আপনার মতামত জানবো। আপনার কথাটা আমি প্রশ্নটা ঠিক মতো শুনিনি। মানে এই যে 7 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বী এটাই বলেছেন? জি জি, এটা বলেছি। আর এমপি মন্ত্রীদের স্বজনদের না থাকার নির্দেশ দেওয়ার পরও সেটি আসলে মানানো যায়নি। সবকিছু মিলিয়ে আমি আপনার কাছ থেকে আপনার মতামত জানতে চাইছি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে 7 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন, প্রেক্ষাপটটা কি? কোন প্রেক্ষাপটে তার প্রতিদ্বন্দ্বী থাকবো না? এইটা তো আমাদের প্রথমে জানা দরকার। কি কারণে তার প্রতিদ্বন্দ্বী থাকবো না? এটা কি এমন যে যেহেতু জামানত 1 লাখ টাকা করা হয়েছে, নির্বাচন কমিশন করেছে, সেহেতু যাদের টাকা নেই তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, এটা হতে পারে। অথবা চাপ প্রয়োগ করে অন্যান্য প্রার্থীকে বসিয়ে দেওয়া হয়েছে, এটাও তো হতে পারে। সুতরাং আমাদের জানতে হবে যে কোন প্রেক্ষাপটে এই 7 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করেন। 1। 2 নম্বর হচ্ছে, আমরা এইটা জানতে চাই যে যারা টিকে গেলেন, প্রার্থী হিসেবে টিকে গেলেন, তাদের মধ্যে কজন মন্ত্রী এমপি স্বজন, এটা আমরা জানতে চাই। কারণ প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে মন্ত্রী এমপির কোন স্বজন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারবেন না। তাইলে এখন যেহেতু যাচাই বাছাই হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে প্রথম ধাপে, এখন আমরা জানতে চাই যে যারা টিকে গেলেন তাদের মধ্যে কজন মন্ত্রী এবং এমপির স্বজন, এই সংখ্যাটা আমরা জানতে চাই। তাইলে আমরা বুঝবো যে গ্রাসরুট লেভেলে আওয়ামী লীগের হাইকমান্ডের, বিশেষত প্রাইম মিনিস্টারের কোনো কন্ট্রোল আছে কিনা, এইটা তাইলে আমরা বুঝতে পারবো। যদি দেখা যায় যে অনেক সংখ্যক প্রার্থী মন্ত্রী এবং এমপির স্বজন, তাহলে বুঝতে হবে যে গ্রাসরুট লেভেলে আওয়ামী লীগের হাইকমান্ড অথবা প্রাইম মিনিস্টারের কোনো কন্ট্রোল নাই, কোনো নিয়ন্ত্রণ নাই, যেটা আমরা 2018 সালে দেখেছি। 2018 সালে প্রাইম মিনিস্টার নিশ্চয়ই চাননি যে বিএনপি 6টা সিট পাক, কিন্তু গ্রাসরুট লেভেলে কন্ট্রোল ছিল না বলে দেখা গেল যে বিএনপি মাত্র 6টা সিট পাইল। বিএনপি যদি 50-60টা সিট পাইতো, আমার মনে হয় না প্রধানমন্ত্রী অখুশি হতেন। কিন্তু ওনার কিছু করার ছিল না। সব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেট প্রশাসনকে ম্যানেজ করে, পুলিশকে ম্যানেজ করে, লোকালি ম্যানেজ করে তারা বিএনপি ক্যান্ডিডেটকে জিততে দেন। তো এই যদি হয় অবস্থা যে গ্রাসরুট লেভেলে হাই কমান্ডের কোনো কমান্ড থাকে না, এমনকি প্রাইম মিনিস্টারের কোনো কমান্ড থাকে না, তাইলে তো এই দেশটা সাংঘাতিক রকম একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। একদম স্পষ্ট আপনার কথা জনাব মাহবুব কামাল, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি তো জয় মামুনকেও একই প্রশ্ন, মানে যে প্রসঙ্গে বলছিলেন মাহবুব কামাল, আপনার মতামত একটু জেনে নিতে চাই এই উপজেলা নির্বাচন নিয়ে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? মাহবুব কামাল ভাই যে কথা বলেছেন আমি ওনার সঙ্গে শতভাগ একমত, কিন্তু তারপরেও আরো একটু আমি যোগ করতে চাই। সেটা হচ্ছে, ধরা যাক মন্ত্রী এমপির আত্মীয় স্বজন নির্বাচন করলেন, সমস্যা কি? বাংলাদেশে তো এমন কোনো আইন নাই যে আমি মন্ত্রীর শালা বলে আমি নির্বাচন করতে পারবো না, আমার যদি জনপ্রিয়তা থাকে। তার মানে হচ্ছে যে যখন আওয়ামী লীগের হাইকমান্ড থেকে এরকম ভাবে বলে দেওয়া হয় যে মন্ত্রী এমপির আত্মীয়রা নির্বাচন করতে পারবে না, তার মানে হচ্ছে যে মন্ত্রী এমপিদের কতখানি প্রভাব ওই নির্বাচনের উপরে থাকবে সেটি স্পষ্ট। এবং নির্বাচন কমিশন যে একটি নাম সর্বস্ব রাবার স্ট্যাম্প প্রতিষ্ঠান, সেটি আরেকবার প্রমাণিত হলো এই ঘটনার, আওয়ামী লীগের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। অর্থাৎ নির্বাচন কমিশনের কিছুই করার থাকবে না। মন্ত্রী এমপিরা যা বলবেন যে আমার শালা, আমার দুলাভাই, আমার ভাই, আমার বেয়াই, আমার মেয়ের জামাই, তাকে তুমি পাশ করায় নিয়ে আসো, পাশ করায় নিয়ে আসবে। তার মানে হচ্ছে যে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। এইটাই হচ্ছে সবচেয়ে আপত্তিকর জায়গা। আমি বরং ব্যক্তিগত ভাবে মনে করি যে কেউ যদি যোগ্যতা দিয়ে সে মন্ত্রী এমপি বা প্রধানমন্ত্রীর আত্মীয় হন, তাতে কোনো সমস্যা নাই। সে নিজে জনপ্রিয় হলে, ভালো মানুষ হলে তিনি নির্বাচিত হতেই পারেন। কিন্তু
নির্বাচন কমিশনকে তো নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন সেটি পারছে না। স্থানীয় প্রশাসন, স্থানীয় পুলিশ, স্থানীয় এমপি, স্থানীয় মন্ত্রী যেটি বলবেন নির্বাচন সেরকমই হবে। তার মানে এই নির্বাচনের নামে একটা 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 প্রহসন হতে যাচ্ছে বলে আমরা ধারণা করতে পারছি। আর একটা কথা মাহবুব ভাই যেটি বলছিলেন যে 2018 নির্বাচন, 2018 নির্বাচন কেন, এবারের নির্বাচনেও যদি আপনি দেখেন 2024-এর 7ই জানুয়ারির যে নির্বাচন হলো, সেইখানে আওয়ামী লীগ নির্বাচনকে ওপেন করে দিল যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারবে। এবং তখন দলাদলি হয়ে গেল, কোথাও স্বতন্ত্র জিতলো, কোথাও নৌকা জিতলো। এবং সেই স্বতন্ত্র এবং নৌকার দলাদলি মারামারি কিন্তু এখনো বন্ধ হয় নাই। যারা জিতেছেন তারা আওয়ামী লীগের লোকদেরকে জেলে ঢুকাচ্ছেন 18 সালের, 24 সালের, 20 সালের, 15 সালের পুরনো মামলা দিয়ে। সেরকম অভিযোগ আমরা সাংবাদিক হিসেবে প্রচুর পাচ্ছি, মাহবুব ভাইও নিশ্চয়ই পাচ্ছেন। তার মানে হচ্ছে যে উনি যেই কথা বলছিলেন যে দলের হাইকমান্ডের নিয়ন্ত্রণ মানে তৃণমূলে নেই, সেটি তো প্রমাণিত। এবং বারবার ওবায়দুল কাদের সাহেব নিজে ঘোষণা দিয়েছেন, প্রধানমন্ত্রী ডেকে বৈঠক করেছেন অনেকের সঙ্গে, সকল জেলার নেতৃবৃন্দের সঙ্গে, কিন্তু তারপরেও সেই বিরোধ এখনো নিষ্পত্তি হয় নাই। এখনো যারা স্বতন্ত্র জিতেছেন তাদের লোকজন অথবা যারা নৌকা জিতেছেন তাদের মধ্যে বিরোধ আছে, এবং উপজেলা নির্বাচনকে নিয়ে সেই বিরোধ আরো তুঙ্গে যাবে। এবং আমার ধারণা তৃণমূলের রাজনীতিতে একটা একটা সহিংসতার দিকে আমরা চলে যাচ্ছি ধীরে মানে ধীরে। সেই কোন্দলটি প্রভাব ফেলছে। অনেক ধন্যবাদ জনাব জয় মামুন, ধন্যবাদ জনাব মাহবুব কামাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথেই।